ভার্সিটির চত্বরে কালকের বিয়ে করা অনাকাঙ্ক্ষিত স্বামীকে দেখে আশ্চর্যের চরম সীমানায় পৌঁছে যায় নীলা। এটা কি হচ্ছে তার সাথে? সে কি স্বপ্ন দেখছে নাকি বাস্তবে দেখছে? তার সামনে দিয়ে প্রিন্সিপালের রুমে ঢুকছে একটি তাগড়া যুবক। নীলা মনে মনে ভাবছে, উনি কি এই ভার্সিটিতে পড়ছেন? তাহলে এতদিন আমি ওনাকে এই ভার্সিটিতে দেখলাম না কেন? নীলার এসব ভাবনার মাঝেই কোণই দিয়ে গুতা মারে তার বেস্ট ফ্রেন্ড সিদ্রাতুল সিনথিয়া, আর বলে, কিরে নীলা, এত কি ভাবছিস? তাড়াতাড়ি চল, না হলে মাহির স্যারের ক্লাস মিস হয়ে যাবে। বলতে বলতে নীলাকে টানতে টানতে নিয়ে যায় ক্লাসে। ক্লাসের সামনে আসতেই সিনথিয়া বলে, মে আই কাম ইন স্যার? তাদের দেখে রাগান্বিত দৃষ্টিতে এগিয়ে আসে প্রফেসর মাহির। তাদের সামনে এসে ঝাড়ি মেরে মাহির স্যার বলে, এই তোমরা কখনো ভালো হবে না? লেট করে আসা কি তোমাদের প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছে? সিনথিয়া মাথা নিচু করে বলে, সরি স্যার, আর লেট হবে না। এর আগে দাঁত চেপে প্রফেসর মাহির বলে, এটা তো তোমাদের প্রতিদিনের ডায়লগ, তাড়াতাড়ি নিজেদের সিটে গিয়ে বসে যাও। এরপর দ্রুত গতিতে ফিরে যায় নির্দিষ্ট জায়গায়। নীলা এখনো তবদা খেয়ে দাঁড়িয়ে আছে। সিনথিয়া কোনো রকমে টানতে টানতে নীলাকে নিয়ে বসে নিজেদের সিটে। কোনো রকমে 2টা ক্লাস করে রুম থেকে বেরিয়ে আসেন নীলা। নীলাকে বেরিয়ে আসতে দেখে সিনথিয়া ছুটে তার পিছু। ও হ্যাঁ, আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। নাম নীলা, পুরো নাম নিশিতা আফরিন নীলা। পরিবারের 2 মাত্র আদরের মেয়ে, মানে পরিবারের ছোট মেয়ে। বাবার নাম সুজয় শিকদার, মায়ের নাম তনয়া শিকদার। বড় ভাইয়ের নাম কাব্য শিকদার কায়েব, বড় চাচার নাম সঞ্জয় শিকদার, চাচির নাম আসিয়া শিকদার। বড় চাচার 2 সন্তান, বড় ছেলের নাম ইমন শিকদার আর ছোট মেয়ের নাম মনীষিয়া মুনা। ক্লাসরুম থেকে বেরিয়ে ভার্সিটির পিছনে বিশাল বটগাছের নিচে বসে পড়ে নীলা। একে একে ভাবতে থাকে কালকের ঘটে যাওয়া ঘটনা। সকাল 9টা বাজে ঘুম ভেঙেছে নীলার। সিঁড়ি দিয়ে নিচে নেমে ডাইনিং টেবিলে যেতে বাড়ি ভর্তি মানুষ চোখে পড়ে। আজ ছুটির দিন বিধায় বাড়িতে এসেছে নীলা, না হয় সে হোস্টেলে থাকে। সকাল সকালে তো মানুষের আনাগোনা, কিছুই বোধগম্য হচ্ছে না নীলার। নীলাকে ডাইনিং টেবিলে আসতে দেখে এগিয়ে আসলেন নীলার বাবা সুজয় শিকদার। নীলাকে ডাইনিং টেবিলে আসতে দেখে এগিয়ে আসলেন নীলার বাবা সুজয় শিকদার। নীলা বাবাকে এগিয়ে এসে এভাবে কাচুমাচু করতে দেখে বলে, বাবা তুমি কি কিছু বলবে? সুজয় শিকদার কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলেন, মারে তোর এই বাবার উপর ভরসা আছে তো? সুজয় শিকদারের কথায় চটজলদি জবাব দেয় নীলা। তারপর বলে, বাবা এত কথা পেঁচিয়ে না বলে সোজা সোজা বলো তো কি বলবে? এবার সুজয় শিকদার চোখ বন্ধ করে একদমই বলতে লাগলেন, মা আমার বন্ধুর তোকে এক দেখায় পছন্দ হয়েছে তার ছেলের জন্য। তারা চাই আজকেই কাবিন করে রাখতে। তাই তারা আজকে আসছে তোকে বাড়ির পুত্রবধূ বানানোর জন্য। কালকে রাতেই ফোন করে জানিয়েছেন তারা, তাই তোকে বলার সময় পাইনি। বলতে বলতে কিছুটা থামলেন সুজয় শিকদার। এরপর আবারও বলতে শুরু করলেন, তারা অনেক রিকোয়েস্ট করেছিল, আমি তাই তাদের বলেছি আসার জন্য। এখন তুই গিয়ে রেডি হয়ে নে মা। কথা শেষ করে সুজয় শিকদার তাকালেন নীলার দিকে। নীলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুজয় শিকদারের দিকে। নীলা পুনরায় খাবার খেতে শুরু করলো। তারপর বলল, তুমি চাও আমি তোমার বন্ধুর ছেলেকে বিয়ে করি? তুমি আমার সম্মতি না নিয়ে আমার বিয়েটা ঠিক করে নিলে। ঠিক আছে, আমি রুমে গিয়ে রেডি হয়ে নিচ্ছি। বলে খাবার শেষ করে নিজের রুমে ফিরে গেল নীলা। নীলার কথা কেন জানি বিশ্বাস হলো না সুজয় শিকদারের। তিনি চিন্তিত মুখে বসে পড়লেন সুপাই, কারণ তার এই ঘাড়তেরা মেয়ে মুখে বলে একটা আর কাজে করে দেখায় আরেকটা। প্রায় 11টার দিকে রুম থেকে এলো মুনা ঘরে ঢুকে বলতে লাগে, কি ভাগ্য আমার নিশি, নিজে বিয়ে না করে নিজের 2 মাসের ছোট বোনকে বিয়ের জন্য তৈরি করতে এসেছি। বাহ বাহ। নীলা বলল, তুই কিন্তু একদম রাগ উঠাবি না মুনা। নীলার কথায় ফিক করে হাসতে শুরু করে মুনা নিজের হাসি থামিয়ে বলে, ওলে বাবালে, আমার নিশি দেখি আমার সাথে রাগ করেছে। নীলা বলল, মুনা কি বলবি তুই? দ্রুত বলে বিদায় হ। মুনা বলল, আমার ঠেকা পড়েছে আমার বিশাল রুম রেখে তোর রুমে আসার। আমাকে তো ছোট মা বললো তোকে বিয়ের লেহেঙ্গাটা দিয়ে যাই, তাই আসলাম। এনে ধর তোর লেহেঙ্গা। বলে নীলার হাতে লেহেঙ্গা ধরিয়ে দিয়ে কক্ষ থেকে প্রস্থান করে মুনা। এরপর প্রায় আধ ঘন্টা পর নীলার কক্ষে পুনরায় প্রবেশ করে মুনা। নীলার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে বলে, হি তোকে সাজুগুজু করাতে এসেছি। মা আমাকে বললো তোকে ভালোভাবে যাতে সাজিয়ে দেই, তাই। নীলাও ভদ্রমের মতো চুপচাপ সেজে নিল। নীলার সাজগুজ শেষ হতেই মুনা নিচ থেকে শুনতে পেল বরপক্ষ চলে এসেছে। তাই সে নীলার দিকে ফিরে বলল, মাশাআল্লাহ কি মিষ্টি লাগছে তোকে। আমার বেবিটা, এখানে কিছুক্ষণ একা একা বস, আমি দুলাভাইকে দেখেই চলে আসবো। এই কথা বলে রুম থেকে বেরিয়ে যায় মুনার যাওয়ার পানে তাকিয়ে বাঁকা হাসে নীলা। হবু বরপক্ষের সাথে কুশলাদি বিনিময় করে মুনা নীলার রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। নীলার রুমের ভেতরে নীলাকে দেখতে না পেয়ে ওয়াশরুম চেক করে মুনা। না, নীলা ওয়াশরুমেও নেই। তাহলে কোথায় যেতে পারে নীলা? মুনা আবারও নীলাকে ডাকতে শুরু করে, নিশি এই নিশি। ডাকতে ডাকতে ব্যালকনিতে চলে যায় মুনা। ব্যালকনিতে গিয়ে বিষম খেয়ে মুখ হা হয়ে যায় মুনার। 2 তলা বিশিষ্ট বাড়ির 2 তলার বারিন্দা থেকে চলছে শাড়ি। নীলার রুমটি একদম বাড়ির পেছনের দিকে। এটারই সুযোগ নিয়েছে নীলা। বারান্দার রেলিং এ শাড়ি বাঁধা রয়েছে। হয়তো নীলা শাড়ি বেয়ে নিচে নেমে পালিয়ে গিয়েছে বিয়ে থেকে। এটা দেখে সশব্দে চিৎকার করে ওঠে মুনা। তারপর বলে, নিশিতা, বিশাল রাস্তার উপর একটি লাল রঙের গাড়ি থামানো আছে। গাড়ির সামনে দাঁড়িয়ে আছে 3 জন যুবক। একজনের পরনে গোল্ডেন শেরওয়ানি আর 2 জন ফর্মাল কোট এন্ড প্যান্ট পরানো। তাদের মধ্যে থাকে একজন যুবক বলল, এই গাড়িটার আবার কি হলো? এদিকে মা একের পর এক কল দিয়ে যাচ্ছে। আর্যের কথায় দ্বিতীয় যুবকটি বলে, এক কাজ কর আর্য, তুই আর জিহাদ খুঁজে দেখ কোনো গাড়ি পাস কিনা। ততক্ষণ আমি কাউকে কল দিয়ে বলে দিচ্ছি আমাদের গাড়িটা এখান থেকে নিয়ে যেতে। ও তার আগে আপনাদের পরিচয়টা দিয়ে নেই। নাম সাইফান, পুরো নাম সাইফান আদ্রাসান চৌধুরী। বাবার নাম পাভেল চৌধুরী, মায়ের নাম কোহিনুর চৌধুরী। ভাইয়ের নাম আর্য চৌধুরী, বোনের নাম পিহু আক্তার পৃথা। সাইফানের ছোট চাচার নাম জাভেদ চৌধুরী, চাচির নাম ইয়াসমিন চৌধুরী। তাদের 2 সন্তান, বড় ছেলের নাম জিহাদ চৌধুরী, মেয়ের নাম ইসরাত জাহান জেরিন। সাইফানের কথা শুনে তারা দুজন একটু দূরে যায় গাড়ি খোঁজ করতে। এই সুযোগে সাইফান গাড়িতে উঠে তাদের
জিহাদের সামনে দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। যাওয়ার সময় অবশ্য জিহাদের ওয়ালেটটা বের করে রাস্তায় ফেলে যায়। সাইফানের যাওয়ার দিকে ফেল নয়নে তাকিয়ে জিহাদ আর্যকে বলে, ভাই এটা কি হলো? সাইফান ভাই আমাদের এভাবে বলদ বানালো। আর্য বলে, আরে ভাই তুমি আগে আম্মুকে কল দাও, সাইফান ভাই বিয়ে থেকে পালিয়ে গেছে। আর্যের কথা শুনে জিহাদ বলল, কিভাবে কল দিব? আমার আর তোমার ফোন তো সাইফান ভাইয়ের গাড়ির ভিতরে। আর্য হতাশ কণ্ঠে বলল, আমরা যেন ভালোভাবে বাসায় যেতে পারি তাই সাইফান ভাইয়া ওয়ালেটটা ফেলে গেছে। আর্য কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে রিক্সা দেখতে পেল। আর্য রিক্সার কাছে গিয়ে ফিসফিস করে রিক্সাওয়ালা মামাকে বলল, মামা যাবেন? রিক্সাওয়ালা বলল, জি মামা জামু। আর্য উঠে বসে রিক্সাতে, জিহাদকে ইশারা দিতেই সেও বসে রিক্সাতে। রিক্সা চলতে শুরু করলো। আর এদিকে মুনার চিৎকারে নীলার কক্ষে ছুটে আসে সুজয় শিকদার, তনয় শিকদার, সঞ্জয় শিকদার, আছিয়া শিকদার আর ইমন। আর কাব্য বাবার মুখ থেকে নীলার বিয়ের কথা শুনে সেই যে বাড়ি থেকে বের হয়েছিল সবেমাত্র বাড়িতে প্রবেশ করেছে। মুনার চিৎকার শুনে সেও এসেছে নীলার রুমে এসে নীলাকে দেখতে না পেয়ে পাগল প্রায় বাড়ির প্রত্যেকটি সদস্য। নিচে বরপক্ষের মানুষজন বসে আছেন। লোকজন যদি জানতে পারে মন্ত্রী সুজয় শিকদারের মেয়ে বিয়ে থেকে পালিয়ে গেছে তাহলে তার মান সম্মান কিছু থাকবে কি? তার এত বছরের তিলে তিলে গড়ে তোলা সম্মান এক নিমিষেই ধুলোয় মিশে যাবে। সুজয় শিকদার বললেন, আমি জানতাম এই ঘাটতেরা মেয়ে আমার কোনো কথাই শুনবে না। কাব্য রাগ দেখিয়ে বলে, জানতে যখন বিয়ে দিতে গেলে কেন? আমার বোনের যদি কিছু হয়েছে না? ইমন বলল, চুপ করতো কাব্য। ইমনের কথায় কাব্য কিছুক্ষণের জন্য চুপ হয়। কাব্যের রাগ বেশি, তবে বড়দের সাথে বেয়াদবের মতো কথা বলার মানুষ নয়। নীলার বিয়ের কথা শুনে মাথা কিছুটা গরম হয়ে গিয়েছিল তার। তবে যখন শুনেছে নীলার বিয়ে তার বন্ধুর সাথে হবে তখন সে বাড়িতে ফিরে এসেছে। তবে বাড়িতে ফিরে এমন একটা ঘটনা দেখতে হবে কোনো কালেও ভাবেনি সে। কিছু একটা মাথায় আসতেই পকেট থেকে ফোন বের করে কল লাগাই কাব্য। কল রিসিভ হতে জাজালো কণ্ঠে কাব্য বলে, আমার বোন বিয়ে থেকে পালিয়েছে, হয়তো এখনো বেশি দূর যেতে পারেনি। তোরা এখনই নীলাকে খুঁজে বাড়িতে নিয়ে আয়। খবরদার আমার বোনের গায়ে যেন একটা টুকাও না পড়ে। আর হ্যাঁ, যদি নীলার সাথে অন্য ছেলে বা অন্য কেউ থাকে তাহলে তাকেও সাথে নিয়ে আসবি। তাদের সাথে কোনো প্রকার মারামারি করবি না, তাদের বুঝিয়ে বাড়িতে নিয়ে আসবি, তাদের গায়ে হাত লাগাবি না। একদমে কথাগুলো বলে শান্ত হলো সে। সবাই এক নয়নে তাকিয়ে আছে তার দিকে। একটা ভাই তার বোনকে কতটা ভালোবাসে, এমন একটা মুহূর্তে নিজের বোনের পক্ষ নিতে পারে, এটাই হয়তো ভাই বোনের ভালোবাসা। হন্তদন্ত হয়ে শিকদার বাড়িতে প্রবেশ করলো আর্য আর জিহাদ। ড্রয়িং রুমে বসেছিলেন চৌধুরী বাড়ির সকল সদস্যরা। তাদের এত চিন্তিত হয়ে বাড়ির ভিতর আসতে দেখে তাদের দিকে এগিয়ে এলেন কোহিনুর চৌধুরী। কোহিনুর চৌধুরী তাদের উদ্দেশ্যে বললেন, কিরে তোরা এত চিন্তিত কেন? আর সাইফান কোথায়? মায়ের করা প্রশ্নে আর্য বলল, কেলেঙ্কারি হয়ে গেছে মা, সাইফান ভাই বিয়ে থেকে পালিয়ে গেছে। আর্যের কথা যেন ড্রয়িং রুমে বিস্ফোরণ ঘটালো। ড্রয়িং রুমের সোফায় মুখোমুখি হয়ে বসে আছেন সুজয় শিকদার আর পাভেল চৌধুরী। সুজয় শিকদার পাভেল চৌধুরীকে বলেন, আসলে বন্ধু আমার তোর সাথে কিছু কথা বলার ছিল। পাভেল চৌধুরী বলল, আমারও তোর সাথে কিছু কথা বলার আছে। পাভেল চৌধুরীর কথায় সুজয় শিকদার বললেন, তাহলে তুই আগে বল। পাভেল চৌধুরী বলল, না তুই আগে বল। সুজয় শিকদার বলল, না তুই আগে বল। পাভেল শিকদার ইতস্তত হয়ে বললেন, আসলে বন্ধু আমার ছেলে বিয়ে থেকে পালিয়ে গেছে। পাভেল চৌধুরী ভেবেছেন সুজয় শিকদার তার কথায় রাগ প্রকাশ করবেন, কিন্তু সুজয় শিকদার তাকে ভুল প্রমাণিত করে বলে উঠলেন, বন্ধু তুই আমাকে বড় বাঁচালি রে। সুজয় শিকদারের কথায় ভেবাচাকা খেয়ে গেলেন চৌধুরী বাড়ির সবাই। পাভেল চৌধুরীর প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই সুজয় শিকদার পুনরায় বললেন, অ্যাকচুয়ালি আমার মেয়েও বিয়ে থেকে পালিয়ে গিয়েছে। সুজয় শিকদারের কথায় পাভেল চৌধুরী হাসবেন না কাঁদবেন কিছু বুঝতে পারলো না। তাহলে আর কি, সুজয় শিকদার চৌধুরী বাড়ির সবাইকে বুঝে বাড়ি পাঠিয়ে দিলেন। এখানে তারা কি আর করবে? ছেলে মেয়ে যদি রাজি না হয় তাহলে তারা জোর করে কি করবে? এখানে একটা জিনিস ভালো হলো যে ছেলে মেয়ে দুজনেই পালিয়ে গেছে। যদি মেয়ে পালিয়ে যেত তাহলে ছেলে বাড়ির লোকেরা অসম্মানিত হতো, আর যদি ছেলে পালিয়ে যেত তাহলে মেয়ের বাড়ির লোকেরা অসম্মানিত হতো এবং সমাজের কাছে নানা কটু কথা শুনতে হতো। যাক ভালো হয়েছে ছেলে মেয়ে একসাথেই পালিয়ে গিয়েছে বিয়ে থেকে। এদিকে পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছে সাইফানের লাল রঙের গাড়িটা। সাইফানের গাড়িতে পেট্রোল ভরা শেষ হলে গাড়ি স্টার্ট দেয়। সাইফান পেট্রোল পাম্প থেকে বের হয়ে কিছুটা এগোতেই দেখতে পাই একটি মেয়ে লাল রঙের লেহেঙ্গা পরে কাঁধে একটি কালো ব্যাগ নিয়ে বউ সেজে দৌড়ে আসছে এদিকে। মেয়েটার থেকে দূরে কালো পোশাক পরিধান করে 10 থেকে 15 জন লোক দৌড়ে আসছে। মেয়েটাকে দেখে যেন সাইফানের হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। বাম পাশে হৃদযন্ত্রটা টিপ টিপ করে কিসের যেন আভাস দিচ্ছে। সাইফান মেয়েটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। দেখতে দেখতে মেয়েটা দৌড়ে এসে সাইফানের গাড়ির জানালায় নক করে। মেয়েটা নক করে বলে, এই যে ভাইয়া গাড়ির দরজাটা একটু খুলে দিন, আমাকে একটু আপনার গাড়ি দিয়ে দূরে কোথাও নিয়ে যান। সাইফান এখনো মেয়েটার দিকে তাকিয়ে আছে। সাইফানের মনে হচ্ছে একটি বাচ্চা মেয়ে বউ সেজে দাঁড়িয়ে আছে তার সামনে। মেয়েটি এবার জোরে বলে উঠলো, এই যে ভাইয়া। সাইফান যেন কিছু বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। মেয়েটা আবারও বলে, ভাইয়া আমাকে গাড়িতে উঠতে দিন প্লিজ। মেয়েটার কথায় সাইফান ড্রাইভিং সিটের পাশের সিটের দরজাটি খুলে দেয়। মেয়েটা দ্রুত গাড়িতে উঠে বসে। সাইফানকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা বিরক্তি নিয়ে বলে, ভাইয়া এবার গাড়িটা স্টার্ট দেন, না হয় ওনারা ধরতে পারলে আপনাকে পিটিয়ে আলুর ভর্তা বানিয়ে দিবে। মেয়েটির কথা শুনে গাড়ি স্টার্ট দেয় সাইফান। গাড়িতে উঠে দুজনকে দেখে বলে ওঠে, আপনি বিয়ে থেকে পালিয়ে এসেছেন? এক কথায় দুজনেই চুপ হয়ে যায়। গাড়ি চালাতে চালাতে দুপুর থেকে এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এতক্ষণে নীলা এবং সাইফান নিজেদের ব্যাপারটা একে অপরকে খুলে বলেছে। দুজন একে অপরের সাথে ঘটে যাওয়া ঘটনা শুনে বলে ওঠে, আপনার আর আমার ভাগ্যটা একদম একই রকম। বলে একসাথে হেসে ওঠে দুজন। সাইফান এখন নীলার দিকে তাকিয়ে বলে, আমি কি শুধু গাড়ি চালিয়ে যাব? আপনি বলেন আপনি কোথায় যাবেন, আমি আপনাকে রেখে আসি। সাইফানের কথায় নীলার ভাবনায় ফাটল ধরে। নীলা তখন কিছু একটা ভাবছিল। নীলা সাইফানকে উদ্দেশ্য করে বলে, আমি একটা কথা বলতে চাই যদি আপনি আপত্তি না করেন। সাইফান বলল, বলেন। নীলা বলল, আমার মনে হয় আমাদের একে অপরকে বিয়ে করে নেওয়া উচিত। নীলার কথায় ভীষণ খেলো সাইফান। হুট করে কাশি দিতে শুরু করে সাইফান কাশি দিতে দিতে বলল, কেন বলুন তো? সাইফানের কথায় মৃদু হাসে নীলা। এরপর বলে, কারণ আমাদের দুজনের পরিস্থিতি এখন একই রকম,
হয়তো আমরা আজকে বিয়ের হাত থেকে বেঁচে গেলাম, কিন্তু আগামীকাল যদি আমাদের ফ্যামিলি আবার আমাদের বিয়ে দিতে চাই, তখন এর চেয়ে ভালো আমরা দুজন একে অপরকে বিয়ে করে ফেলি। পরে যদি আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক না হয়, তাহলে আমরা ডিভোর্স নিয়ে নিতে পারি। বিয়ে করার পর না হয় আমাদের মধ্যকার সম্পর্ক গোপন রইলো, যদি আমাদের সম্পর্কের উন্নতি হয় তখন সবাইকে জানাবো। আপনার কি মনে হয়? নীলার কথায় সাইফানের যুক্তিসম্মত মনে হলো। এরপর সাইফান নীলাকে জ্বালানোর জন্য বলল, ভালো কথা, আপনি ভেবেচিন্তে বলছেন তো? একবার বিয়ে হয়ে গেলে আমার কাছ থেকে যেতে পারবেন না আপনি? আপনার বয়স কত? নীলা ভাব নিয়ে বলে, আমি ভেবেই বলেছি। আর হ্যাঁ, গত পরশুদিন আমি 19তে পা দিয়েছি। নীলার কথায় কাশি থামিয়ে সশব্দে হেসে ওঠে সাইফান। নীলা ভ্রুকুচকে তাকাতেই চুপ হয়ে যায় সাইফান। পর মুহূর্তে দেখা যায় নীলা এবং সাইফান কাজী অফিস থেকে বের হচ্ছে। কাজী অফিসে বিয়ে শেষ হওয়ার পর নীলা নিজের কাঁধে থাকা ব্যাগ থেকে জামা কাপড় বের করে লেহেঙ্গা চেঞ্জ করে নেয়। কাজী অফিস থেকে বের হয়ে নীলা ও সাইফান একে অপরের ফোন নাম্বার এক্সচেঞ্জ করে নেয়। দুজনেই এগোচ্ছে গাড়ির দিকে। এখন সাইফান নীলাকে জিজ্ঞেস করে, এখন আপনি কোথায় যেতে চান বলুন তো? শ্বশুর বাড়ি নাকি বাপের বাড়ি? নীলা দাঁতে দাঁত চেপে বলে, আপাতত হোস্টেলে যেতে চাই। সাইফান মুচকে হেসে গাড়ির দরজা খুলে দেয়। নীলাও ভাব নিয়ে উঠে বসে গাড়ি থেকে। সাইফান নীলাকে হোস্টেলের সামনে নামিয়ে দেয়। অবশ্য সাইফান হোস্টেলটা দেখে আশ্চর্য হয়েছিল, তবে কিছু বলেনি। নীলা হোস্টেলের ভিতরে যেতে নিলে পুনরায় সাইফানের কাছে এসে বলল, মনে রাখবেন আমাদের বিয়েটা যেন প্রকাশিত না হয়। সাইফান ছোট্ট করে জবাব দেয়, মনে থাকবে।